আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি প্রতি মাসেই রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। সুপ্রিয় দর্শক, প্রচারের শুরুতেই উত্তাপ, বিএনপি জামাত মুখোমুখি। প্রায় 17 বছর পর দেশ একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের দিকে যাচ্ছে। শান্তিপূর্ণ এক পরিবেশে এই ভোট যাত্রা শুরু হয়েছে 22 জানুয়ারি বৃহস্পতিবার থেকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে সামনে এসেছে বিএনপি ও জামাত ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্য। কিন্তু প্রচারের প্রথম দিন থেকেই প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল বিএনপি ও জামাত ইসলামী পরস্পর আক্রমণাত্মক বক্তব্য শুরু করেছে কিছু সুনির্দিষ্ট বিষয়ে। নির্বাচনী প্রচার শুরু মাত্র দুদিন হলো। গতকাল শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার, এই দুই দিনে বিএনপি ও জামাতের শীর্ষ নেতাদের বক্তব্য বিশ্লেষণ করলে যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা হলো সামনের দিনগুলোতে পরস্পর আক্রমণের ধার আরও বাড়তে পারে কিনা। প্রচারের প্রথম দিন থেকেই প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল বিএনপি ও জামাতে ইসলামী পরস্পর আক্রমণাত্মক বক্তব্য শুরু করেছে কিছু সুনির্দিষ্ট বিষয়ে। আসুন তা নিয়ে বিশ্লেষণ করি। 2024 সালে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আগেই আজ করা যাচ্ছিল যে জাতীয় নির্বাচন ঘিরে বিএনপি ও জামাত পরস্পর বিরোধী শক্ত অবস্থানের দিকে যাবে। এখন পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে লক্ষণীয় বিষয় হচ্ছে এবারের নির্বাচনে বিএনপির দিকে যে জামাতের বিরুদ্ধে 1971 সালের মুক্তিযুদ্ধে দলটির ভূমিকা, ধর্মের অপব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র করার অভিযোগগুলো সামনে আনা হচ্ছে। পাল্টাপাল্টি আক্রমণ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত 2 দিনে রাজধানী ঢাকার ভাসানটেক সহ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জের 2500 মিলে 8টি জনসভায় বক্তৃতা করেন। আর জামাতের আমির শফিকুর রহমান ঢাকার মিরপুর সহ উত্তরবঙ্গে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর 5টি জনসভায় বক্তব্য দেন। দুই নেতার বক্তব্যগুলো তুলনামূলক বিশ্লেষণ করলে পরস্পর বিপরীতমুখী অবস্থান স্পষ্ট হয়। তারেক রহমান জামাতের নাম উল্লেখ না করে 1971 সালে তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকায় সমালোচনা করেন এবং ধর্মকে ব্যবহার করে বেহেশতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতিকে শিরক ও কুফরি বলে অভিহিত করেন। তিনি দাবি করেন, প্রতিপক্ষ দল সৎ মানুষের শাসনের কথা বলে নিজেরাই অসৎ কাজ করেছে এবং ধর্মীয় অনুভূতি ব্যবহার করে মানুষকে ঠকাচ্ছে। তিনি নির্বাচনকে কেন্দ্র করে পোস্টাল ব্যালট ছিনতাই এবং এনআইডি ও মোবাইল ফোন নম্বর সংগ্রহের মাধ্যমে ভোট চুরির ষড়যন্ত্র সম্পর্কে বারবার সতর্ক করেন। তারেক রহমান জামাতের নাম উল্লেখ না করে 1971 সালের তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকায় সমালোচনা করে এবং ধর্মকে ব্যবহার করে বেহেশতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতিকে শিরক ও কুফরি বলে অভিহিত করেন। গত শুক্রবার এই বাকযুদ্ধ নতুন মাত্রা পায়। খুলনায় নির্বাচনীয় সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নির্বাচনকে আখ্যা দেন দিন কায়েমের নিয়মতান্ত্রিক জিহাদ হিসাবে। তিনি বলেন, আগে যুদ্ধ হতো তরবারি, তীর, ধনুক ও কামান দিয়ে, এখন যুদ্ধ হচ্ছে ব্যালট দিয়ে। তারেক রহমানের বক্তব্যের কড়া সমালোচনা করে গোলাম পরোয়ার বলেন, কোনো মুসলমান আরেক মুসলমানকে কাফের বলতে পারে না, তিনি এটা বড় অপরাধ করেছেন। আরও বলেন, উনি তো একজন বড় মুফতি হয়ে গেছেন, বিলত থেকে এসে ফতোয়া দিচ্ছেন কে মুসলমান আর কে কাফের। বেহেশতের জন্য সলিউশনটা হচ্ছে নির্বাচন হওয়া এবং সেটা শান্তিপূর্ণ ও স্বাভাবিক গতিতে হওয়া। রাজনৈতিক তর্ক বিতর্ক, পারস্পরিক সমালোচনা এগুলো থাকবে, এটা যেন মাত্রা ছাড়িয়ে না যায়। তবে বিপরীত জামাতের দিক থেকে বিএনপির বিরুদ্ধে দলটির নেতাদের অতীত দুর্নীতি, নেতাকর্মীদের অতীত সাম্প্রতিক দখল, চাঁদাবাজি এবং তাদের নব্য ফেসিবাদ হয়ে ওঠার অভিযোগ সামনে আনা হচ্ছে। এরই সঙ্গে দুই পক্ষ থেকে একটি বিশেষ বিষয় গুরুত্ব সহকারে সামনে আনা হচ্ছে, সেটি হলো বিদেশি আধিপত্য। বিএনপির দিক থেকে জামাতকে লক্ষ্য করে পিন্ডি অর্থাৎ পাকিস্তান, আর জামাত দিক থেকে বিএনপির বিরুদ্ধে দিল্লির আধিপত্যবাদ চাপানোর চেষ্টা হচ্ছে। সব মিলিয়ে এবার ভোটের মাঠে পরস্পর প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি নতুন এক মুখোমুখি লড়াই স্পষ্ট হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধ, বিদেশি আধিপত্য, ধর্মের ব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি ও নব্য ফেসিবাদ, এই
কয়েকটি ইস্যু ঘিরে ভোটের মাঠে শুরু হয়েছে দুই পক্ষের বাকযুদ্ধ। এটাকে দল দুটির রাজনৈতিক বা আদর্শগত অবস্থান বলে মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল্লাহ। তিনি বলেন, নিজেদের মধ্যে ভিন্নতা দেখাতে হলে তো এগুলো তারা সামনে আনবি। এখন উদ্বেগের জায়গাটা হচ্ছে এগুলো কেন্দ্র করে কোনো ধরনের বড় সংকট তৈরি হয়ে যায় কিনা, সেটা ততক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ এটাকে স্বাভাবিক হিসাবেই ধরে নেওয়া ভালো। অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, দেশের জন্য সলিউশনটা হচ্ছে নির্বাচন হওয়া এবং সেটা শান্তিপূর্ণ ও স্বাভাবিক গতিতে হওয়া। রাজনৈতিক তর্ক বিতর্ক, পারস্পরিক সমালোচনা এগুলো থাকবে, এটা যেন মাত্রা ছাড়িয়ে না যায়। বিপরীতে জামায়াতের দিক থেকে বিএনপির বিরুদ্ধে দলটির নেতাদের অতীত দুর্নীতি, নেতাকর্মীদের অতীত সাম্প্রদায়িক দখল, চাঁদাবাজি এবং তাদের নব্য ফেসিবাদ হয়ে ওঠার অভিযোগ সামনে আনা হচ্ছে। বৃহস্পতিবার সিলেট থেকে শুরু করে হবিগঞ্জ সহ 7 জেলায় জনসভা করে বিএনপি চেয়ারপারসন সরাসরি জামাত ও তাদের মিত্রদের লক্ষ্য করে বলেন, দিল্লি নয়, পিন্ডিও নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তিনি বলেন, কেউ দিল্লিতে পালায়, কেউ পিন্ডিতে পালায়, কিন্তু বিএনপি দেশের মানুষের পাশে থাকে। তারেক রহমানের প্রতিটি বক্তৃতার শুরুর দিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 15 বছরের গুম, খুন, নির্যাতন, ভোটাধিকার হরণ এবং দেশের টাকা পাচারের সমালোচনা করেন। এই সমালোচনায় খুব তীব্র ছিল, কিন্তু তিনি এতে খুব বেশি সময় ব্যয় না করেই দ্রুত বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচন সামনে রেখে প্রতিপক্ষের বর্তমান ষড়যন্ত্রের বিষয়ে আলোকপাত করেছেন। তাদের লক্ষ্য হচ্ছে, তারেক রহমান বলেন, তার 7টি জনসভা জাতীয় রাজনীতির পাশাপাশি প্রতিটি জেলার স্থানীয় সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন। বক্তৃতায় তারেক রহমান উন্নয়নের অংশ হিসাবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও খাল খনন, বেকারদের প্রশিক্ষণের মতো বিষয়গুলোকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন। প্রতিটি জনসভায় উপস্থিত জনতার সমর্থন চেয়েছেন। গত দুদিনে তারেক রহমানের নির্বাচনী জনসভায় একটি বিষয় বেশ লক্ষণীয়, সেটি হচ্ছে মঞ্চ থেকে তাৎক্ষণিকভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সরাসরি তার কথোপকথন। গতকাল বাসানটেকের জনসভায় এই কথোপকথন ছিল বেশ চমকপ্রদ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন, এটি বেশ অভিনব এবং নাটকীয়। এর মধ্য দিয়ে কার্যরত জনসভাকে জীবন্ত করে তোলার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে একটা সম্পর্ক জোরদার প্রয়াস রয়েছে, যা ভোটের মাঠের কার্যকর পদক্ষেপ হিসাবে বিবেচিত হতে পারে। বিপরীতে জামাতের আমির শফিকুর রহমান বিএনপির ফ্যামিলি কার্ড প্রতিশ্রুতিকে খয়রাতি অনুদান বলে কটাক্ষ করেন এবং এটি চাঁদাবাজি ও লুটপাটের উৎস হতে পারে বলে বৃহস্পতিবার মিরপুর জনসভায় ইঙ্গিত দেন। এ প্রসঙ্গে ফ্যামিলি কার্ড 2000 টাকার অনুদানের উল্লেখ করে জামায়াতের আমির স্পষ্ট করেন, তাদের হাতে খয়রাতি কোনো অনুদান আমরা তুলে দিয়ে তাদের অপমান করতে চাই না। অবশ্য গতকাল পঞ্চগড়ের জনসভায় শফিকুর রহমান বিএনপির প্রতিশত 8টি সামাজিক উন্নয়ন কার্ডের পরিকল্পনার বিপরীতে ভিন্ন চিন্তা তুলে ধরেন। তিনি বলেন, ভাই, আমাদের কাছে কোনো কার্ড নেই, আপনারা সবাই ভাই বোনের আমাদের কার্ড, আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। জামাতের আমির নির্বাচনকে সরাসরি গণভোট বা ফেডারেলডম হিসাবে আখ্যায়িত করে ইনসাফ প্রতিষ্ঠা ও চাঁদাবাজ নির্মূলের উপর জোর দেন। নারীর সম্মানের ক্ষেত্রে তারেক রহমানের অর্থনৈতিক স্বাবলম্বী করার কথা বলেন, আর শফিকুর রহমান তাদের নিরাপত্তা ও ইজ্জত রক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। তারেক রহমান পররাষ্ট্রনীতিতে দিল্লি, পিন্ডি বা অন্য কোনো দেশের নির্ভরতার সমালোচনা করলেও শফিকুর রহমান আধিপত্যবাদ এর বিরুদ্ধে নিজেদের অবস্থান প্রকাশ করেন। গত দুদিনে শফিকুর রহমানের 5টি জনসভায় বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায়, তার বক্তব্য জাতীয় রাজনীতি বা স্থানীয় সমস্যাগুলো বেশ বলিষ্ঠ ও স্পষ্টভাবে এসেছে। মিরপুর তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং গ্যাস সংকট নিয়ে সুনির্দিষ্ট সমস্যাগুলো তুলে ধরে এর সামনে বিষয়ে প্রতিশ্রুতি দেন। আর গতকাল পঞ্চগড়ের জনসভায় জামাতের আমির উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানোর প্রতিশ্রুতি দেন। নির্বাচনী প্রচার শুরুর আগে থেকেই বিএনপির দিক থেকে জামাতের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে দলটির মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নারীদের বিভ্রান্ত করেছেন, তারা এনআইডি কার্ড সংগ্রহ করেছেন, মোবাইল ফোন নম্বর নিয়েছেন। এ কারণে বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের অবরুদ্ধ করা, কোথাও কোথাও হামলার ঘটনা ঘটেছে। নির্বাচনী প্রচার শুরুর দিন বুধবার মিরপুর জামাত আমির নির্বাচনী এলাকায় এ ধরনের একটি অভিযোগে দলের কয়েকজন নারী কর্মীকে আটক করা হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষ ঘটনা ঘটে। সারা দেশে এ বিষয়ে জামাত যে কতটা ক্ষুব্ধ
তা প্রকাশ ঘটে জামাত আমির মিরপুরের বক্তব্যে। তিনি কঠোর হুঁশিয়ারি জানিয়ে বলেন, আমরা কিছু বন্ধুদের বলতে চাই, মেহরবানি করে মায়েদের ইজ্জত নিয়ে কখনো টানবেন না, তাহলে আগুন জ্বলবে। বিএনপির চেয়ারম্যান ও জামায়াতের আমির গত দুদিন নির্বাচনী জনসভায় বক্তব্যে আরেকটি বিষয় বিশেষভাবে ধরা পড়ে, সেটি হলো জুলাই সনদ বাস্তবায়ন গণভোটে হ্যাঁ ভোট প্রশ্নে। জামায়াতের আমির হ্যাঁ ভোট প্রসঙ্গে বলেন, যারা গত 54 বছরের পচে যাওয়া রাজনীতি চান না, রাজনীতি আমূল পরিবর্তন চান, তারা গণভোটে হ্যাঁ ভোট দেবেন বলে আশা করেছেন। অন্যদিকে বিএনপি চেয়ারম্যান এ বিষয়ে কোনো কথাই বলেননি। প্রচারের প্রথম দুদিনই যে চিত্র স্পষ্ট হয়ে উঠেছে তা হলো আওয়ামী লীগের অনুপস্থিতিতে মূল লড়াই এখন দুই বিরোধী শিবিরে। বিএনপির মুক্তিযুদ্ধ, জাতীয়বাদ ও সবার আগে বাংলাদেশ স্লোগানের নেতৃত্ব ধরে রাখতে চাইছে, আর জামাত এনসিপি সহ 10 দলীয় নির্বাচনী ঐক্য ধর্মীয় ভাষ্য, দুর্নীতি বিরোধী অবস্থান ও আধিপত্যবাদ বিরোধী যাত্রার কথা বলে সেই নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছে। অবশ্য দুই দলের পাল্টাপাল্টি আক্রমণাত্মক বক্তব্যকে এদেশের রাজনীতির বৈশিষ্ট্য বলে মন্তব্য করেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ। তিনি গতকাল বলেন, আমাদের দেশের রাজনীতি বৈশিষ্ট্যই হলো ভিন্নমত বা প্রতিপক্ষের প্রতি বিস্তৃতজ্ঞার। নির্বাচনের সময় এলে এটা বেড়ে যায়, অনেক সময় শোভনীয় মাত্রাও ছাড়িয়ে যায়। মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা ও ধর্মের ব্যবহার অভিযোগ বিষয়ে মহিউদ্দিন আহমেদ বলেন, আগে জামাত সম্পর্কে এই কথাগুলো আওয়ামী লীগ বলতো, এখন জামাতের সঙ্গে বিএনপির পার্টনারশিপ ছিল। এখন আওয়ামী লীগ নেই, এখন বিএনপি ও জামাত পরস্পরের প্রতিদ্বন্দ্বী, কাজেই জামাতকে ওইভাবেই আইডেন্টিফাই করা হচ্ছে। এটা আগেও করা হয়েছে, এটা বিএনপি করে নাই। যেহেতু বিএনপি এর আগে ওইভাবে জামায়াতের প্রতিদ্বন্দ্বী ছিল না, এবার যেহেতু প্রতিদ্বন্দ্বী, তারা এই প্রশ্নগুলো তুলবেই এবং বিএনপি এখন এটা বলবেই, কারণ তাদের ভোট ব্যাংকে ভোট পড়ানোর জন্য। কিন্তু জামাতও কিন্তু ছেড়ে কথা বলছে না, তারাও বিএনপির যে দুর্নীতি, বিগত দিনে আপনারা দেখেছেন যে বিএনপি চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট এবং জমি দখলের মতো ঘটনা করেছে। অনেক নেতাদের তারা বহিষ্কারও করেছে এবং অলরেডি আপনাদের জানেন যে প্রায় 100টি আসনে বিরোধী প্রার্থীও আছে এখন বর্তমানে। এখন ভোটের এই বাকযুদ্ধে আসলে আপনি মনে করেন কোন দল জিততে পারে? অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখুন, বিএনপি না জামাত। সুপ্রিয় দর্শক, এরকম নতুন নতুন ভিডিও পেতে RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করুন, ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।